বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেল আই দেখছেন, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য আর সাম্প্রতিক নানা বিষয় নিয়ে কথা বলবার জন্য। আমার যারা অতিথি আজকে চলুন তাদের সঙ্গে পরিচিত হয়ে। আমার বায়ে বসা আছেন বঙ্গবন্ধু মৎস্যজীবী পরিষদের চেয়ারম্যান নাসিরউদ্দিন ফেরদৌস। তারপরে রয়েছেন সৈয়দ নুরুল ইসলাম, তিনি বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপকমিটির সদস্য এবং বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের সঙ্গে তিনি যুক্ত ছিলেন, কোন কোন চেম্বারের সভাপতির দায়িত্ব পালন করেছেন এর আগে। আমার ডানে রয়েছেন মহিউদ্দিন খান মোহন, সাংবাদিক কলামিস্ট, এবং তিনি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সহকারী প্রেস সচিবের দায়িত্ব পালন করেছেন একসময়ে। তারপরে রয়েছেন ইকতেদার আহমেদ, তিনি প্রাক্তন জজ এবং কলামিস্ট, এবং সেই সঙ্গে তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারের দায়িত্ব পালন করেছেন একসময়ে। স্বাগত আপনাদের চারজনকে স্টুডিওতে। যে প্রসঙ্গটি আলোচনা শুরু করতে চাই, যে দেশ অন্যান্য যে কোনো সময়ের চাইতে গত 2 মাসেরও বেশি সময় ধরে একটু ভিন্ন রকমের অবস্থার মধ্যে দিয়ে আছে, এবং অবস্থাটা আমরা সবাই কম বেশি বুঝতে পারি যে এক ধরনের অস্বস্তিকর, অসহনীয় অবস্থার মধ্যে আছে। প্রত্যেকটি মানুষ তার নিরাপত্তা নিয়ে শঙ্কিত, শিক্ষা ব্যবস্থা, অর্থনীতি সবটাই বিপর্যস্ত। সো অবস্থাটাকে আপনারা কে কিভাবে দেখছেন? প্রত্যেকে যদি 3 মিনিট করে একটু সূচনায় বলেন। কেউ কেউ মনে করছেন পরিবেশ পরিস্থিতিটা অনেক স্বাভাবিক হয়ে গেছে, যেখানে সরকারি একসময় ঘোষণা দিয়ে রাতের বেলা দূরপাল্লার গাড়ি চলাচল বন্ধ করে দিয়েছিল, বৃহস্পতিবার রাত থেকে আবার সেটি চলাচল শুরু করেছে। কিন্তু এক ধরনের অনিশ্চয়তা অনেকের মধ্যে আছে, এবং কেউ কেউ মনে করেন যে এটি কবে কিভাবে শেষ হবে কেউ বলতে পারছে না। আপনারা কে কিভাবে দেখেন? সৈয়দ নুরুল ইসলাম যদি শুরু করেন। ধন্যবাদ জুবদুল ভাই, অনেকদিন পর আসলাম আপনার অনুষ্ঠানে। আসলে বাংলাদেশের এই সংকট, বর্তমানে যে সংকট, সেটা কিন্তু যদি অনেকে বলে এটা রাজনৈতিক সংকট, আমি তো রাজনৈতিক সংকট বলা, রাজনৈতিক আন্দোলনের কথা যদি বলেন, গত 2 মাসে কিন্তু আমি কোনো রাজনৈতিক আন্দোলন যেভাবে অর্গানাইজড হয় সেটাকে দেখিনি। রাজনৈতিক আন্দোলনের নামে যেটাকে বলা যায় যে সন্ত্রাস হচ্ছে, হত্যাযজ্ঞ হচ্ছে, অসহায় মানুষের গাড়িতে বোমাবাজি হচ্ছে, তাহলে এইটাকে আমি রাজনৈতিক কোনো প্রোগ্রাম হিসেবে না ভেবে আমি মনে করব এটা একটা সন্ত্রাসী প্রোগ্রাম, এবং সন্ত্রাসী কর্মকাণ্ডকে দমন করার জন্য রাষ্ট্রের সমস্ত যন্ত্র একসাথে কাজ করা উচিত, এবং সেটা কিছুটা হলেও করছে, এবং তাদের রাষ্ট্রযন্ত্রের এফেক্টিভ মুভমেন্টের কারণে এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড অনেক কমে গেছে। তারপরেও আমি যদি অনেস্টলি বলি, আতঙ্ক কিন্তু কাটেনি। কারণ একটা আতঙ্ক যখন সৃষ্টি করা হয়, সেই আতঙ্কটা কাটার জন্য আসলে সময় লাগে। আমাদের মানুষ সবসময় সাহসী, এবং তারা সাহস করে এই ঘর থেকে বেরিয়ে গেছেন, এবং ঘর থেকে বেরিয়ে যাওয়ার কারণে হরতাল দেখেছেন, কোথায় হরতাল আমি দেখিনি, অবরোধ দেখেছেন, কোথায় অবরোধ আমি দেখিনি। দেখেছি একটা জিনিস, সেটা হচ্ছে যে মেইন স্ট্রিমের লোকজন বাসে করে যাচ্ছে, তার একটা বাস আগুন লাগিয়ে দিয়ে সাধারণ, অর্থাৎ তৃণমূল পর্যায়ের মানুষকে হত্যা করা হয়েছে। আপনার এটা সিএনজিতে বোমা বানানো হয়েছে, ট্রেনের বগিতে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে। এইগুলোর আমি বুঝি না যে বাংলাদেশের কোন রাজনীতিবিদ যদি বলেন যে এগুলো তাদের রাজনৈতিক কর্মসূচির অঙ্গ, আমি বলবো আই হেট দিস পলিটিক্স। কারণ হরতালের নামে আমি কখনো মিছিল মিটিং দেখিনি, পিকেটিং দেখিনি, অবরোধ বলতে যেটা বোঝাই সেটাও দেখিনি। আমি আবারও বলবো, এটা একটা সিম্পলি হত্যাযজ্ঞ, সন্ত্রাসী কর্মকাণ্ড। একটা রাষ্ট্রে যখন এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড চলে, রাষ্ট্রযন্ত্রের উচিত তার সমস্ত উইপন্স গুলোকে ওপেন করে তার মোকাবিলা করা। সরকার এই ক্ষেত্রে কিছুটা হলো সার্থক, যেমন আজকে থেকে আপনি ঢাকা চট্টগ্রাম রাত্রে বাস ওপেন হচ্ছে। তারপর আমি বলবো জাতি আতঙ্কগ্রস্ত, আমরা উদ্বিগ্ন। একজন ব্যবসায়ী হিসেবে, একজন ইনভেস্টর হিসেবে আমি আমার ইনভেস্টমেন্টের নিশ্চয়তা চাই, আমার জীবনের নিশ্চয়তা চাই, একজন সাধারণ মানুষ হিসেবে তার অবাধ চলাফেরার নিশ্চয়তা চাই। সবকিছু মিলে আপনি যদি বলেন হ্যাঁ আমরা উদ্বিগ্ন, এবং এই উদ্বিগ্নতার কারণ, মূল কারণটা কিন্তু রাজনৈতিক হরতাল বা অবরোধ বলে আমি বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি, এগেইন আই রিপিট, ইট ইজ এ হত্যাকাণ্ড, সন্ত্রাসী কর্মকাণ্ড। এটাকে একটা যারা বাংলাদেশের অগ্রযাত্রাকে পেছনের দিকে টেনে ধরতে চায়, তাদের একটা মুভমেন্ট, এই মুভমেন্টকে অবশ্যই অবশ্যই আমাদেরকে মোকাবেলা করতে হবে। মহিউদ্দিন খান মোহন। ধন্যবাদ জিলুর ভাই। আমি আপনার সাথে প্রথম পরিচিত হলাম আপনাদের অনুষ্ঠানে এসে। কি হবে প্রশ্নটা কিন্তু এখন এটাই যে কি হবে। তা আমার জন্য যে সময়টুকু বরাদ্দ আছে, এই সময়টা সিংহভাগ আমি একটু ছোট্ট একটা গল্পের মধ্যে শেষ করব, তারপরে 2 কথা বলবো। এক এলাকার লোকজন তাল চিনত না, তাল তো চিনেন, তাল তো নদীর এপার ওপার, অন্য এলাকার লোকজন আবার তাল খায়। তো একটা তালের আটি, রসালো আটি একটা কাক এনে এপারে ফেললো। তখন ওই এটা তো চিনে না, তো গ্রামের লোকজন ওটা দেখে বলে এটা কি জিনিস, জীবনে দেখি নাই। তো ওনাদের একটা পণ্ডিত ছিলেন, পণ্ডিতের কাছে যাই। পণ্ডিতের কাছে গেলেন, পণ্ডিত প্রথমে তালে ওই আটিটা দেখে প্রথমে হেসে দিলেন, তারপরে কেঁদে দিলেন, তারপর গম্ভীর হয়ে বসে থাকলেন। লোকজন বলতেছে, পণ্ডিত মশাই কিছু বলেন। তো কি বলবো,
আপনি হাসলেন কেন সেটা আগে বলেন। বললো যে হাসলাম যে একটা সামান্য জিনিস, এইটা তোরা চিনিস না, কি, এই জন্য আমি হাসলাম। তো কাঁদলেন কেন? কাঁদলাম এই জন্য যে আমি মারা গেলে তোদের অবস্থাটা হবে কি, তোরা বিপদে আপদে বুদ্ধি নিতে কার কাছে যাবি, এই কষ্টে আমি কাঁদলাম। তা আপনি গম্ভীর হয়ে বসে রইলেন কেন? বললো যে গম্ভীর হয়ে বসে রইলাম, জিনিসটা যে কি এটা আমি নিজেও জানি না। তো এখন যাকে জিজ্ঞেস করবেন কেউ জানে না, এবং আমি বিশ্বাস করি এটা যে আমাদের এই যে দুই রাজনৈতিক শিবিরের যারা নেতৃত্ব দিচ্ছেন, শীর্ষ নেত্রী, তারাও জানেন না কি হবে। পণ্ডিতের মতো তাদেরকে প্রশ্ন করলে আমি নিশ্চিত তারা পণ্ডিতের মতো চুপ করে বসে থাকবে, বলতে পারবেন না কি হবে। কারণ হবে এই জন্য তারা চুপ করে বসে থাকবে যে তারা কি করছেন এবং কি করতে যাচ্ছেন এবং সেটার রেজাল্টটা কি হবে সেটা বলতে তারা তলিয়ে দেখছেন না। আমি বিএনপি সমর্থক, আপনি আওয়ামী লীগের সমর্থক, কিন্তু আমরা কি চাই? আমরা দেশে একটা শান্তিপূর্ণ অবস্থা চাই, আমরা শান্তিপূর্ণভাবে রাজনীতি করতে চাই, আমার অধিকারের কথা বলতে চাই, আমার অধিকার আমি প্রতিষ্ঠিত করতে চাই। সেটা যখন আমি পাবো না তখন আমাকে আন্দোলনে যেতে হবে। সেই আন্দোলন করার একটা সিস্টেম আছে, অবশ্যই সিস্টেম আছে। হরতাল আমি করব, অবরোধ করব, সব ঠিক আছে। আমি এই বোমাবাজি বলেন, পেট্রোল বোমা বলেন, ককটেল বলেন, এগুলো আন্দোলনের অংশ না। এগুলো হলো এই পার্শ্ব প্রতিক্রিয়া। ওষুধ খেলে যেমন পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে অনেক সময়, এটা সাইড এফেক্ট। সাইড এফেক্ট এগুলো হয়। সাইড এফেক্ট কখন হয়? যখন কোনো অসুখের প্রপার ট্রিটমেন্ট না হয়, তখন অন্য একটা ওষুধ খেলে সেটা সাইড এফেক্ট হয়। আজকে বিএনপির আন্দোলনকে মোকাবিলা করতে গিয়ে সরকার সশস্ত্র অবস্থান নিয়েছে তার রাষ্ট্রীয় বাহিনী দিয়ে, এবং এই সুযোগে কোনো একটি পক্ষ এই অপকর্মগুলো করেছে। কারণ বিএনপির পক্ষ থেকে কিন্তু বারবার বলা হয়েছে যে আমরা এই সমস্ত বোমাবাজি বলেন, পটকাবাজি বলেন, এগুলো আমরা করছি না, আমাদের দলের নেতাকর্মীরা করছে না। আবার কোথাও কোথাও দেখা গেছে বিএনপির কর্মীরা গ্রেপ্তার হয়েছে, পেট্রোল বোমা সহ দেখানো হয়েছে অন্তত। আবার কোথাও দেখা গেছে ছাত্রলীগ যুবলীগের লোকজনও ওই পেট্রোল বোমা ককটেল সহ গ্রেপ্তার হয়েছে, এগুলো দেখেছি আমরা। এখন কথা হলো, পুলিশ যাদেরকে ধরে তাদেরকে দেখা গেল যে কিছু বোমা টোমা দিয়ে, পেট্রোল বোমা দিয়ে সাজিয়ে বললো যে এরা এই পেট্রোল বোমা সহ গ্রেপ্তার হয়েছে। কিন্তু ওই যে পুলিশ যেই বোতলগুলো দেখালো ওইগুলোর ভিতর কি পেট্রোল আছে, না 7-আপ আছে, না পানি আছে, এটা কিন্তু আমরা কেউ যাচাই করতে যাচ্ছি না। আর মানুষ কিন্তু এখন অনেক কিছুর উপরে আস্থা হারিয়ে ফেলেছে, বিশ্বাস হারিয়ে ফেলেছে। আপনি একটা সত্য কথা বললেও ওটার মধ্যে আবার বলবে এটা কি আসলে সত্য, সত্যটা বলছেন উনি, নাকি এখানে কোনো সাজানো গল্প আছে। সুতরাং পরিস্থিতি এমনটাই ঘোলাটো হয়েছে যে আমাদের রাজনৈতিক দলগুলোর উপরে এখন মানুষ আর আস্থা রাখতে পারছে না। তারা অতিষ্ঠ, তারা এখন তিষ্ঠাতে পারছে না, জীবনকে টেনে নিয়ে যেতে পারছে না। এটার অবসান হওয়া দরকার, এবং সেই অবসান হওয়ার জন্য যেটা দরকার সেটা হলো রাজনৈতিক সংলাপ, এর বিকল্প আর কিছু নাই। নাসিরউদ্দিন ফেরদৌস। ধন্যবাদ চ্যানেল আইকে। আমি প্রথমে শ্রদ্ধাভরে স্মরণ করি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যিনি স্বাধীনতা আন্দোলন এবং পরবর্তীতে স্বাধীনতা ঘোষণা করেছেন। সাথে সাথে আমি শ্রদ্ধাভরে স্মরণ করি জিয়াউর রহমানকে, যিনি 27 তারিখে বঙ্গবন্ধুর পক্ষ থেকে ঘোষণাপত্র পাঠ করেছেন, এবং বঙ্গবন্ধু যে বাকশাল করেছিল উনি বাকশালের সদস্য হয়ে বঙ্গবন্ধুর হাতকে শক্তিমান করেছিল, তার জন্য আমি ওনাকেও ধন্যবাদ জানাই। আমার প্রথমে যেটা আমার শ্রদ্ধা ভাই যেটা বলেছেন বোমাবাজি হচ্ছে কি হচ্ছে না, উনি যেটা বলেছেন বোমাবাজি যে বিএনপি করছে সেটা কোনো প্রমাণ নেই। কিন্তু আমাদের বিজ্ঞ অনেক আছেন, তারা কিন্তু বলেন যে বিএনপি যে বোমাবাজি করছে তার কোনো প্রমাণ নেই। কিন্তু একটা নদীর বাঁধটা যখন আপনি ভেঙে দিবেন, ওই বাঁধ দিকে জন্য পানি এসে আমার ফসল যখন নষ্ট করে, জনগণের ফসলটি যখন নষ্ট করে, তখন কি বিএনপি বলবে আমি তো ফসল নষ্ট করার জন্য পানি এখানে বন্যা করিনি, আমি শুধু বাঁধ কেটেছি? ঠিক সেরকম অনেক জ্ঞান পাপীরা বলে থাকে তারা নাকি বিএনপি নাকি করছে না, কিন্তু বিএনপি হরতাল এবং অবরোধ করার পরিপ্রেক্ষিতে যে যা হচ্ছে সেটা কি অস্বীকার করতে পারেন? বিশেষ করে এই সমস্ত কিছু হচ্ছে, যত কথা বলেন না কেন, আমি বেশ কয়েকটা টিভিতে ফর দ্য লাস্ট 7 ইয়ার্স বলছি, এবং চ্যানেল আইতে যেটা আমি বলেছিলাম একটা, সেটা হলো যুদ্ধাপরাধীদের বিচারটা ঠেকানোর জন্যই পাকিস্তানের এবং জামাতের প্রেসক্রিপশন অনুযায়ী এই সমস্ত যুদ্ধাভাব করা হচ্ছে বলে আমি মনে করি। কিন্তু আমাদের বিজ্ঞ জামাত সাহেবরা একটা জিনিস কিন্তু ভুলে গেছেন, যে কোরআন ও সুন্নাহর বিরুদ্ধে কথা বলার জন্য লতিফ সিদ্দিকীকে কিন্তু জেলে যেতে হয়েছে, বিচার পরবর্তীতে আসবে। ঠিক সেরকম যুদ্ধাপরাধীর বিচারটা কোরআন ও সুন্নাহ অনুযায়ী হচ্ছে,
এই কারণে হচ্ছে বঙ্গবন্ধু ৭৩ সালে যুদ্ধাপরাধীর বিচারটা চেষ্টা করেছিল দুটো কারণে। একটা হলো কোরআনের আলোকে, কোরআনে বলেছে। দ্বিতীয়ত হলো সেটা আন্তর্জাতিক মানের এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত। আর শেখ হাসিনা 4টা কারণে যুদ্ধাপরাধীদের বিচারটা চাচ্ছে। 1, কোরআনের আলোকে। 2, আন্তর্জাতিক আলোকে। 3, বঙ্গবন্ধুর ওয়াদা দিয়েছে। 4, তাদের নির্বাচন ইশতেহারে আছে। এই 4টা কারণে যুদ্ধাপরাধীদের বিচারটা চাচ্ছে কোরআন ও সুন্নাহ অনুযায়ী। আপনারা সবাই জানেন 25শে মার্চে কিন্তু আমরা যুদ্ধ করিনি, 26শে মার্চ থেকে আমরা যুদ্ধ শুরু করেছি। তার মানে পাকিস্তানিরা আগে শুরু করেছিল। কোরআনে সূরা বাকেরা লেখা আছে 190 নম্বর আয়াতে, ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহিল্লাযিনা ইউকাতিলুনাকুম ওয়ালা তাতাদু ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুত্তাদিন। ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহিল্লাযিনা, তোমরা আল্লাহর পথে থেকে যুদ্ধ করো। কার বিরুদ্ধে সেটা বলেছে? ইউকাতিলুনাকুম, যে তোমার বিরুদ্ধে আগে যুদ্ধ করে। দেখেন আমরা কিন্তু তার বিরুদ্ধে যুদ্ধ করেছি যে আমার বিরুদ্ধে যুদ্ধ করছে। কিন্তু আল্লাহ তাআলা একটা ওই আয়াত আবার বলেছে ওয়ালা তাতাদু, তোমরা সীমা লঙ্ঘন করিও না। অগ্নিসংযোগ, ধর্ষণ এগুলো কিছু আমরা করি না। তাই আল্লাহ তাআলা খুশি হয়ে ওই আয়াতে আবার বলেছেন ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুত্তাদিন, সীমা লঙ্ঘনকারীকে আমি পছন্দ করি না। তাই 16 ডিসেম্বর আমার জয়, ওদের পরাজয়, যেটা অলরেডি কাগজেও এসছে। যে আমি চ্যানেল আই 3য় মাত্রাতে বলার পর কয়েকটা কাগজও এসছে যে যুদ্ধের অপরাধীর বিচার কোরআনের আলোকেই হচ্ছে। মিস্টার ইকতাদার আহমেদ। জি, ধন্যবাদ আপনাকে। যে আমরা এখন যে এই রাজনৈতিক অস্থিতিশীলতা আমাদের যে বিরাজ করছে, এর দিকে যদি আমরা তাকাই তাহলে আমরা দেখব যে আমাদের যে সংবিধানে বলা আছে যে মেয়াদ অবসান বা মেয়াদ অবসান ব্যতীত একটা সংসদ যদি ভেঙে যায় কি পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। এখন আমরা দেখলাম যে বাংলাদেশের অভ্যুদয় পরবর্তী যে আমাদের বড় দুটি দল এখন যারা আছে, যে এই নির্বাচন পদ্ধতি নিয়ে তাদের মধ্যে মতদ্বৈধতা, এবং এই কারণেই কিন্তু আজকের এই রাজনৈতিক সংকটটা। আপনি যদি বাংলাদেশের অতীত নির্বাচনী ইতিহাসের দিকে তাকান তাহলে দেখবেন যে এ যাবৎকাল পর্যন্ত 10টি সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এই 10টি সংসদ নির্বাচনের মধ্যে 6টি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে দলীয় সরকারের অধীনে এবং 4টি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে হলো নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার অথবা অস্থায়ী সরকার অথবা সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। এখন দলীয় সরকারের অধীনে যে 6টি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এর প্রত্যেকটিতে কিন্তু ক্ষমতাসীন দল বিজয়ী হয়েছে। আবার তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যে সকল নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এই 4টিতেই অব্যবহিত পূর্ববর্তী যারা বিরোধী দলে ছিল তাদের বিজয় ঘটেছে। তাহলে এখন দেখা যাচ্ছে যে যারা নির্বাচন পরিচালনা করে, অর্থাৎ যে সরকারের অধীনে নির্বাচন পরিচালনা হয়, সেখানে দেখা গিয়েছে যে সবসময় দলীয় সরকার বিজয়ী হয়েছে। আমি যদি একটা উদাহরণ দিয়ে আরো পরিষ্কার হবে যে 1986 সালে যে 3য় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল, ওই সংসদ নির্বাচনে আপনি দেখেন যে নির্বাচনের ফলাফল ঘোষণার দায়িত্ব কিন্তু নির্বাচন কমিশনের। এবং ওই নির্বাচনে যখন দেখা গেল যে স্পষ্টভাবে আওয়ামী লীগ 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজয়ী হতে যাচ্ছে, তখন কিন্তু হঠাৎ 100 কম আসনের ফলাফল ঘোষণার পর ফলাফল ঘোষণার দায়িত্বটা সেনা সদর দপ্তরে নিয়ে যাওয়া হলো এবং সেখান থেকে ফলাফল ঘোষণা করা হলো এবং পরবর্তীতে দেখা গেল যে আওয়ামী লীগের প্রাপ্ত আসন সংখ্যা 100-র নিচে। তাহলে এই যে 86 নির্বাচন থেকে কিন্তু আওয়ামী লীগ অনুধাবন করতে পেরেছিল যে দলীয় সরকারের অধীনে নির্বাচন নিরপেক্ষ হয় না, এবং অতঃপর আমরা দেখেছি যে অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচন হওয়ার পরেও 1995 এবং 96 তখন আমি নির্বাচন কমিশনের ডেপুটি সেক্রেটারি হিসেবে কাজ করেছিলাম, এবং 95-96 যে দুটো নির্বাচন হয়েছিল, একটা হচ্ছিল 12 ফেব্রুয়ারি, 15 ফেব্রুয়ারি, আর একটা হচ্ছিল 12 জুন। আমি উভয় নির্বাচনের সময় আমি নির্বাচন কমিশনে ছিলাম। তো তখন যে আওয়ামী লীগের নেতৃত্বে যে আন্দোলনটা হয়েছিল সেটা ছিল যে নিরপেক্ষ বা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন পরিচালনার বা নির্বাচন ব্যবস্থাপনার আন্দোলন, এবং সেই আন্দোলনে আওয়ামী লীগ সফল হয়েছিল। সফল বলতে আমরা এটাই বলবো যে তখন একটা নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল 5ম সংসদ নির্বাচন, ওই নির্বাচনের পরে 6ষ্ঠ সংসদ নির্বাচন। 6ষ্ঠ সংসদ নির্বাচন পরবর্তী তারা একতরফাভাবে এই যে তত্ত্বাবধায়ক সংক্রান্ত বিলটা পাশ করে তারপরে ওই সংসদের অবসান ঘটালো। এরপরে 6ষ্ঠ সংসদ নির্বাচন সেটা সকল দলের অংশগ্রহণের ভিত্তিতে অনুষ্ঠিত হয়েছে। এবং আমার মনে হয় যে বাংলাদেশের ইতিহাসে আপনি যদি তুলনামূলক বিচারে বলেন, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যে সকল নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এই সকল নির্বাচন নিরপেক্ষ, দলীয় সরকারের অধীনে অনুষ্ঠিত নির্বাচনের চেয়ে অনেক নিরপেক্ষ ছিল। এখন আপনারা বলতে পারেন যে পৃথিবীর সর্বত্র তো দলীয় সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠিত হয়, তাহলে যদি দলীয় সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠান করতে চান তাহলে আপনি নির্বাচন কমিশনকে ওইভাবে গঠন করেন। নির্বাচন কমিশনকে সাংবিধানিকভাবে এবং গণপ্রতিনিধিত্ব আদেশ 1972-এ যে ক্ষমতা দেওয়া হয়েছে, নির্বাচন কমিশন যদি এই ক্ষমতাটা সঠিকভাবে প্রয়োগ করে, আমি মনে করি যে নির্বাচন কমিশনের পক্ষে অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ
ভাবে নির্বাচন পরিচালনা সম্ভব। কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, আমাদের দেশে এ যাবৎকাল পর্যন্ত যতগুলো নির্বাচন কমিশন এসেছে তারা কেউই কিন্তু নির্বাচন পরিচালনার ক্ষেত্রে স্বচ্ছতার পরিচয় দিতে পারেনি। আমি যদি একটা উদাহরণ দিই, এটা আরো পরিষ্কার হবে। যেমন গণপ্রতিনিধিত্ব আদেশের ৩৯-৪ আছে যে নির্বাচন কমিশন যতক্ষণ পর্যন্ত না নির্বাচন পরবর্তী একজন প্রার্থীর বিজয় বিষয়ে গেজেট বিজ্ঞপ্তি প্রকাশ না করছে ততক্ষণ পর্যন্ত একজন ব্যক্তি এমপি না। কিন্তু আপনি যদি আমাদের নির্বাচন কমিশনের ইতিহাস পর্যালোচনা করেন তখন দেখবেন আপনি যে অনেক নির্বাচন সম্পর্কে অভিযোগ থাকা সত্ত্বেও নির্বাচন কমিশনের পক্ষ থেকে কিন্তু এগুলো তদন্ত করে নির্বাচন বাতিলের কোনো পদক্ষেপ আজ পর্যন্ত কিন্তু একটি নির্বাচন কমিশন কর্তৃক বাতিল করা হয় নাই। সেজন্যই আমি বলছি যে সংবিধানে বলেছে নির্বাচন কমিশন স্বাধীন। আপনি নিজে তো নির্বাচন কমিশনে ছিলেন, আপনার অভিজ্ঞতা কি বলে, মানে কেন এরকম সিদ্ধান্ত বা পদক্ষেপ নেয়নি নির্বাচন কমিশন? কেন এই পদক্ষেপ নেয়নি? আইনি দুর্বলতা নাকি যারা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিবর্গ আছেন তাদের মানসিকতাটাই আসলে সেরকম সবল? আইনি কোনো দুর্বলতা নাই। সংবিধানে এবং গণপ্রতিনিধিত্ব আদেশে যতটুকু ক্ষমতা দেওয়া আছে এই ক্ষমতা নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষভাবে পরিচালনার জন্য যথেষ্ট। এখন যদি আপনাকে ক্ষমতা দেওয়া আছে, আপনি যদি আইন প্রয়োগ যদি না করেন তাহলে আমি সেটা কিভাবে? আবার আসবো আপনার কাছে মিস্টার সৈয়দ নুরুল ইসলাম। আপনি শুনলেন বাকিদের বক্তব্য, সব মিলিয়ে, এবং আপনি যেখানে বলছেন যে এটি আসলে আপনি রাজনৈতিক সংকট মনে করেন না এবং এটি কেবলমাত্র নিছক নাশকতা সহিংসতা আপনি মনে করছেন যে সরকার অনেক ক্ষেত্রে সফল হয়েছে। অনেক ক্ষেত্রে বলতে কি, অনেক ক্ষেত্রে মানে কি, এখন কি ব্যবসায়ীরা স্বস্তির নিঃশ্বাস ফেলতে শুরু করেছে, স্কুল কলেজগুলো খুলে গেছে, আপনি কি নিজে ঘর থেকে বেরোবার সময় নিশ্চিন্তে বেরোতে পারছেন যে আপনি স্বাভাবিকভাবে জীবন নিয়ে ঘরে ফিরতে পারবেন, বা ফিরলেও স্বাভাবিকভাবে বার্ন ইউনিট হয়ে ফিরতে হবে না? এরকম নিরাপত্তা আপনার ক্ষেত্রে, আপনার সন্তানদের ক্ষেত্রে, স্ত্রীর ক্ষেত্রে বা আমাদের কারো ক্ষেত্রে আছে কি না? আমি আপনার সাথে কিছু কিছু বিষয়ে একমত। আমাদের মধ্যে সংখ্যা আছে, ভয় ভীতি কাজ করছে। বাচ্চাদের স্কুলে যাওয়া হচ্ছে না শুধুমাত্র ভয় এবং ভীতির কারণে। আপনি দেখেন, একটি জাতি যখন জাতির পেছনে এগিয়ে যাওয়ার জায়গায় যখন কেউ আঘাত করে তখন এই ধরনের সংখ্যা এবং সংকটগুলো থেকে যাবে। আপনি যদি দেখেন যে আমি সেদিন আমার এক ইউরোপিয়ান বন্ধুকে, আমার বায়ার, বলে তোমাদের এখান থেকে এই ধরনের টেরোরিস্ট কখন যাবে? আমরা, ক্যান ইউ গিভ মি এ গ্যারান্টি ইন ইউর কান্ট্রি যে কয়দিন আগে তোমার প্যারিসে গুলি করে মানুষ মারা হয়ে গেছিল, ইউ জাস্ট কট দেম এন্ড ফায়ার দেম, ক্যান ইউ টেল মি whether it will not be repeated? It is over, you cannot tell. আমার এখানে যা হচ্ছে সেটার জন্য দমনের জন্য রাষ্ট্রের সর্বোচ্চ জায়গা থেকে চেষ্টা করা হচ্ছে তোমাদের মতো। কিন্তু তুমি যেমন বা তোমার সরকার যেমন বলতে পারবে না নো ডান, নো টেরোরিস্ট ইন ইউরোপ, নো টেরোরিস্ট ইন আমেরিকা, উই হ্যাভ কট হিম এন্ড কিলড হিম, তুমি পারবে না। সেভাবে আমরাও পারবো না, কারণ তোমাদের উপর যে ধরনের তথ্য এবং বিশ্বাসীরা আক্রমণ করছে, আমাদের এখানেও কিন্তু আক্রমণ করছে তারাই যারা ফান্ডামেন্টালিস্ট, যারা ইসলামী সন্ত্রাসে বিশ্বাস করছে, যারা জঙ্গিবাদে বিশ্বাস করছে তারা। তোমরা যেমন আধুনিক অস্ত্র শস্ত্র সজ্জিত হয়ে তথ্য প্রযুক্তির দেশে তোমরা যেমন বলতে পারছো না যে টেরোরিস্ট ফিনিশড, আমরাও বলতে পারছি না টেরোরিস্ট ফিনিশড। সুতরাং আমাদের এখানেও সংখ্যা থাকবে। আমি যেমন ইউরোপে গিয়ে যখন চিন্তা করি, এত সিকিউরিটি চ্যানেলের বাইরে যাওয়ার পরও আমি মনে করি যে কোনো সময় আমি শটডাউন, কারণটা হচ্ছে। আপনি দেখেন সুইডেনে দেখেন, প্যারিসে দেখেন, লন্ডনে দেখেন, নিউ ইয়র্কে দেখেন, সব জায়গায় হচ্ছে। আমি যখন সংখ্যামুক্ত থাকতে পারি না, তুমিও সংখ্যামুক্ত থাকতে পারবে না। তুমি এখানে এসছো ফর দ্য বিজনেস, বিকজ উই হ্যাভ দ্য বিজনেস অপরচুনিটিস, অ্যান্ড সংখ্যাগুলো নিয়েই করতে হবে। ইউরোপে আমি যখন যাই, আমি কিন্তু তখন সিকিউরিটি চেইনগুলোকে মেনটেন করে আমি ইউরোপে যাই, আমেরিকা যাই। ইউরোপ এবং আমেরিকা যেমন সিকিউরিটি পয়েন্ট অফ ভিউ থেকে জিরো রিস্ক না, আমিও সিকিউরিটি পয়েন্ট অফ থেকে জিরো রিস্ক না। আমি একজন বায়ার, একজন ইনভেস্টর হিসেবে তাকে জবাব দিলাম। আপনি যে কথা বলেছেন যে হ্যাঁ সংখ্যা, আমার বাচ্চা স্কুলে যেতে পারছে না, আমি ঘর থেকে বের হচ্ছি কিন্তু আমার ঘরে ফিরে যাওয়ার নিশ্চয়তা নেই, এটা কিন্তু এখন গ্লোবাল ক্রাইসিস। ইট ইজ নট অনলি বাংলাদেশ ক্রাইসিস, এ গ্লোবাল ক্রাইসিস। বারাক ওবামাও জানেন না ঘর থেকে বের হওয়ার পর ফিরে যাবে কেন। যদি জানতো তাহলে টুইন টাওয়ার সন্ত্রাসীরা ধ্বংস করতো না। আপনাকে বিশ্বাস করতে হবে। আমি যে কথা বলার চেষ্টা, যেমন তত্ত্বাবধায়ক সরকারের বিষয় নিয়ে আমি আসলে আলোচনা করতে অভ্যস্ত, মানে উৎসাহ বোধ করি না। আমার কাছে মৃত একটা চ্যাপ্টার। তারপরও শ্রদ্ধেয় ভাই যখন বলেছেন যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনগুলো গ্রহণযোগ্য ছিল, একটা রেফারেন্স দেন। 91 নির্বাচন আমি দেখেছি, আমি নির্বাচনে একজন কর্মী হিসেবে কাজ করেছি। 91 ক্ষমতা আসার পর আমরাই বলেছি কারচুপির নির্বাচন। 96 আওয়ামী লীগ ক্ষমতা এসছে,
ম্যাডাম খালেদা জিয়া বলেছেন এই নির্বাচন মানি না, এটা মহাকারচুপি নির্বাচন, উনি সংসদে গেলেন না। তারপর আবার বিএনপি ক্ষমতা আসলো, সংসদে তো গেছেন পরে, সবাই বলেছেন পলিটিক্যাল রেটরিক, কিন্তু শেষ পর্যন্ত যেইভাবে সংসদে যাওয়ার কথা, সংসদ সদস্য পদ বাঁচিয়ে রাখার জন্য সংসদে যাওয়া আর জাতির জন্য সংসদে কথা বলার জন্য সংসদে যাওয়া টু ডিফারেন্ট জিনিস। ওনারা গেছেন সেটা ডিটেইলে, কিন্তু আমি অন্য কারণও আছে। আমরা আমাদের এখানে যারা ক্ষমতায় যান তারা আসলে সবকিছু নিজেদের করে নেন, যারা ক্ষমতার বাইরে থাকেন তারা একেবারেই বঞ্চিত। তত্ত্বাবধায়ক সরকারের নির্বাচনে অধীনে গঠিত সরকারকে বিরোধী দল, আমি আওয়ামী লীগ বিএনপি বলবো না, বিরোধী দল স্বস্তিতে থাকতে দেয় নাই। অর্থাৎ ইট ওয়াজ প্রুভেন দ্যাট তত্ত্বাবধায়ক সরকারও আমাদেরকে সমস্যার সমাধান করতে পারে নাই। যে কথা উনি পরে বলেছেন, কে পারবে নির্বাচন কমিশনকে শক্তিশালী করা। আমি কিন্তু সংবিধান বিশেষজ্ঞ না, আইন আমি বুঝি না, উনি একজন সংবিধান বিশেষজ্ঞ, নির্বাচন কমিশনের কাজ করেছেন। উনি বলেছেন যে নির্বাচন কমিশনের যেই ক্ষমতা দেওয়া হয়েছে, ইট ইজ মোর দেন enough to active as a good নির্বাচন কমিশন। তাহলে আমরা পারছি না কেন? হয় নির্বাচন কমিশনের যিনি দায়িত্ব আছেন উনি দায়িত্ববোধ সম্পর্কে জানা নেই, নয়তো ওনার কোয়ালিটি নেই। আমি সবসময় মনে করি যে একটি নির্বাচন পদ্ধতিকে তত্ত্বাবধায়ক বলেন আর মর্তবাধিক বলেন কেউ কাজ করতে পারবে না আনটিল আর আনলেস ইউ হ্যাভ এ ভেরি স্ট্রং নির্বাচন কমিশন। এটা না হওয়া পর্যন্ত কেউ পারবে না, এটা প্রমাণ হয়েছে। আর কেন তত্ত্বাবধায়ক সরকারকে রিভাইভ করা যাচ্ছে না সেটা নিয়ে দীর্ঘ আলোচনা করতে হবে, আপনার সময় আমাকে করতে দেবেন না। এটা আমরা অনেক আলোচনা করেছি, আমি পুরো চ্যাপ্টারটাকে এটা মিত চ্যাপ্টার মনে করি। তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আলোচনা না করে দেশের অনেক বিষয় নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য আলোচনা করা যায়। আমি যে কথা বলার চেষ্টা করেছিলাম, প্রথমে আমার বলার চিন্তা করেছিলাম, সেটা হচ্ছে এই সংকটকে যারা নিছক 5 জানুয়ারি নির্বাচনের মাধ্যমে সৃষ্ট সংকট মনে করে, আমি তাদের দলে না, আমি বিশ্বাস করি না। কারণ বাংলাদেশের রাজনৈতিক সম্পদের গভীরতা অনেক অনেক ডিপ। আপনি যদি 52-এর ভাষা আন্দোলনের কথা বলেন, আপনি যদি 69-এর গণ আন্দোলনের কথা বলেন, 70-এর নির্বাচনের কথা বলেন, 71-এর মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীনতা, সবগুলোর পেছনে একটা তত্ত্ব কাজ করেছিল, সেটা হচ্ছে যে রেডিক্যাল সেকুলার একটি উন্নত দেশ, একটি জাতি হিসেবে আবির্ভূত হওয়ার সংগ্রাম। 52 ভাষা আন্দোলনের পেছনে ব্যাকগ্রাউন্ড দেখেন, আপনি 69-এর গণ আন্দোলনের কথা দেখেন, 70-এর নির্বাচন এজেন্ডা কি ছিল, 71-এর মুক্তিযুদ্ধের এজেন্ডা কি ছিল। আমরা একটা অসাম্প্রদায়িক, শিক্ষিত, আধুনিক, আলোকিত বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম, কিন্তু সেই স্বপ্নকে 3 বছরের মধ্যে চুরমার করে দেওয়া হলো বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার মাধ্যমে। এবং সেদিন তার পরবর্তী, আমি শেষ করে ভুলে যাব, তার পরবর্তীতে 3রা নভেম্বরের জাতীয় 4 নেতাকে জেলখানায় হত্যা করার মাধ্যমে সেই সংকটকে আরো গভীরতর করা হলো। তারপর বঙ্গবন্ধুর নামটা মুছে ফেলার চেষ্টা করলো। আমি কিন্তু সেই প্রজন্মকে রিপ্রেজেন্ট করি। আমরা সিনেমা হলে যখন দেখেছি তখন কালো একটা ছায়া দেখা যেত, বঙ্গবন্ধুর ছবিটা দেখা না যায়। বঙ্গবন্ধু নামের শব্দ উচ্চারণ করতে দেওয়া হয় না 21 বছর। তার কারণেই এই সংকটের সৃষ্টি। তারপর সেই সংকটগুলোকে আরো প্রলম্বিত করা হয়েছে 21 আগস্টের বোমা হামলার মাধ্যমে। 21 আগস্টের বোমা হামলার লক্ষ্য কি ছিল? 75-এর 15 আগস্টের লক্ষ্য, 3রা নভেম্বর হত্যাযজ্ঞের লক্ষ্য, 21 আগস্টের বোমা হামলার লক্ষ্য, একই সূত্রে গাথা। এই সংকটগুলোর কারণে আজকের এই সংকট। এখান থেকে উত্তরণ হতে হলে আমাদেরকে সংকটের মূলে যেতে হবে। জি, মিস্টার ইফতেখার আহমেদ, আপনি যেখানে বলছিলেন নির্বাচন কমিশন সংকটের সমাধান করতে পারে, কিন্তু নির্বাচন কমিশন তো আসলে দেখা গেছে অভিজ্ঞতা বলে এখন পর্যন্ত কোনো সমাধান করতে পারেনি। আর দ্বিতীয় প্রশ্ন যেটি আমি করতে চাই আসলে সেটি হচ্ছে, আপনি যেমনটা বলছিলেন নির্বাচন কমিশন কিভাবে পারবে, সেই উত্তরটি আপনার কাছে চাইব। আরেকটি হচ্ছে যে 15th অ্যামেন্ডমেন্ট, অনেকে মনে করেন যে 15th অ্যামেন্ডমেন্টের মধ্যেই আসলে সংকটটা রয়েছে, মূল সংকটটা। আর এর বাইরে তো মিস্টার নুরুল ইসলাম বলছেন একভাবে, আরো অনেক রকম ভাবে ব্যাখ্যা করবার চেষ্টা করেন সংকটের মূলে কি আছে। একটু যদি অ্যাড্রেস করেন আপনি। আমি প্রথমে যে পঞ্চদশ সংশোধনীর ব্যাপারে বলি, যে পঞ্চদশ সংশোধনী যেটা হয়েছে এটা তো যে বিরোধী দল যেটা ছিল, বিরোধী দলকে আস্থায় নিয়ে করা হয়নি। আপনি যদি 90 পরবর্তী দেখেন, প্রত্যেকটা নির্বাচনে কিন্তু আওয়ামী লীগ এবং বিএনপির ভোট প্রাপ্তির হার 30%-এর নিচে ছিল না, আসন যতটুকুই হোক না কেন। এখন তো ধরেন আমাদের দেশে যে পদ্ধতিতে নির্বাচন হয়, ইউরোপে কিন্তু এই পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হয় না। এখন পৃথিবীর সকল অধিকাংশ গণতান্ত্রিক রাষ্ট্রে কিন্তু আনুপাতিক প্রতিনিধিত্বের নির্বাচনী ব্যবস্থা। তাহলে যদি কোনো নির্বাচনে যদি প্রদত্ত ভোটের 30% ভোট যদি আওয়ামী লীগ পায়, দ্যাট মিনস ওই নির্বাচনে ওনার আসন সংখ্যা 90। বিএনপি যদি 30% পায়, আসন সংখ্যা হলো 90। তো আমরা যদি আমাদের যে আজকে যে রাজনৈতিক সংকটটা আছে, এই রাজনৈতিক সংকট যদি আমরা উত্তরণ যদি করতে পারি এবং এরপরে যদি আমরা আনুপাতিক প্রতিনিধিত্বের যে নির্বাচনী ব্যবস্থায় চলে আসতে পারি, আমার মনে হয় যে তখন কিন্তু আর সরকার ব্যবস্থা নিয়ে কোন পদ্ধতি সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এটা নিয়ে খুব একটা উচ্চবাচ্যবোধে থাকবে না। এখন নির্বাচন কমিশনকে স্ট্রেংথ দেন বা নির্বাচন কমিশনকে স্বাধীনভাবে কাজ করার বিষয়ে আসেন। এখন আমি
প্রথমেই বলেছি যে সংবিধানে এবং গণপ্রতিনিধিত্ব আদেশে যে ক্ষমতা দেওয়া হয়েছে, এই ক্ষমতা যদি ওনারা যথাযথভাবে প্রয়োগ করে, যেমন তাকে একটা ইনহেরেন্ট পাওয়ার দেওয়া হয়েছে, যেটাকে বাংলায় বলা হয় অন্তর্নিহিত ক্ষমতা, যে নির্বাচন কমিশন নির্বাচনের তফসিল ঘোষণা পরবর্তী একটা কেন্দ্রে যদি ভোট গ্রহণ হয়, ওই কেন্দ্রের ভোট গ্রহণ যে কোনো সময়, অর্থাৎ যে নির্বাচনের কার্যক্রম চালু থাকা অবস্থায় ওই কেন্দ্রের সম্পূর্ণ কেন্দ্রের ভোট গ্রহণ নির্বাচন কমিশন স্থগিত করে দিতে পারে। এই ক্ষমতা কিন্তু আগে ছিল না, সম্প্রতি দেওয়া হয়েছে। কিন্তু ইলেকশন কমিশন যাদের নিয়ে নির্বাচনটা করে, মানে ইলেকশন কমিশনের যেই রিসোর্স আছে, এটি তো এক্সটেন্ডেড হয় ইলেকশন কালীন সময়ে, তার যে লোকবল বিশেষ করে, তাদের দিয়ে আসলে কি নিরপেক্ষ নির্বাচন আমি বলছি। এখন আপনি যে এখন প্রথমে আপনাকে দেখতে হবে প্রশাসন, পুরো প্রশাসনকে, পুলিশ বিভাগকে, আমি আসছি আপনার আলোচনায় আসছি। আপনাকে প্রথমে দেখতে হবে যে প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনার হিসেবে যাদেরকে আপনি দিয়েছেন, তারা কতটুকু বলিষ্ঠভাবে তাদের দায়িত্ব পালন করতে পারবে। তাদের অতীত ইতিহাস দেখেন, ইতিহাস দেখে তারপরে আপনি এই ধরনের লোককে নিয়োগ দেন, এবং যদি সমঝোতার মাধ্যমে নিয়োগ দিতে পারেন, অর্থাৎ দেশের প্রধান রাজনৈতিক দলসমূহের সঙ্গে আলোচনা করে ঐক্যমতের ভিত্তিতে যদি নিয়োগ দিতে পারেন, তারা কিন্তু সেক্ষেত্রে তাদের দায়িত্ব পালনের ক্ষেত্রে আমার মনে হয় কখনো ব্যর্থ হবে না। এখন অতীতে আপনি দেখেছেন যে যেমন 96-তে আমি যখন নির্বাচন কমিশনে যোগদান করি, তখন জাস্টিস সাদেকের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন ছিল। তত্ত্বাবধায়ক আসার পরে তাদের প্রথম দায়িত্ব ছিল, এবং এই যে বিচারপতি হাবিবুর রহমান টেলিফোন করে জাস্টিস সাদেককে বললেন, ওরা আবার বন্ধু ছিল, যে সবাই আমার দিকে তাকিয়ে বসে আছে যে তুমি কখন পদত্যাগ করবা। তারপরে ওনার পদত্যাগ পত্র, আই মাইসেলফ ক্যারিড হিজ রেজিগনেশন লেটার টু দ্য বঙ্গভবন, এই যে তখন রাষ্ট্রপতি ছিল আব্দুর রহমান বিশ্বাস, আমি কিন্তু এই যে বিচারপতি সাত্তারের পদত্যাগ পত্রটা ওনার কাছে দিই, এবং তারপরে উনি এটাকে অ্যাকসেপ্ট করেন, বিচারপতি সাদেক সাহেবের পদত্যাগ পত্রটা। তো এখন আমরা যদি ঐক্যমতের ভিত্তিতে যদি নির্বাচন কমিশন গঠন করতে পারি, এরপরে আপনি যেটা বলতেছেন যে রিটার্নিং অফিসার হিসেবে যারা দায়িত্ব পালন করবে, এখন রিটার্নিং অফিসার হিসেবে আমার কিছুদিন আগে আমার সঙ্গে একজন, আমি নাম বলছি না, প্রাক্তন আইজি দেখা হয়েছিল। তো উনি বললেন যে এই যে এখন যদি আমাদের নির্বাচন হয়, প্রত্যেকটা জেলা প্রশাসক এবং সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ যখন যে সরকার ক্ষমতায় থাকে, যেমন আমি নিজের ডিস্ট্রিক্ট জাজ হিসেবে কয়েকটা জেলায় কাজ করেছি, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে তারা প্রো আওয়ামী লীগ, বিএনপি ক্ষমতায় থাকলে তারা প্রো বিএনপি। এরা তো নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করে না। এখন আপনি 64 জেলার জন্য 64 জন নিরপেক্ষ জেলা প্রশাসক বা 64 জন নিরপেক্ষ সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ আপনি আমাকে খুঁজে বের করে দেন। আপনি কি বর্তমান থেকে বের করতে পারবেন? আমি বললাম পারবো, অবশ্যই বের করতে পারবো। আপনাকে হয়তো এক্সিস্টিং যারা আছে এদেরকে সরিয়ে দিয়ে নতুন আপনাকে খুঁজে বের করতে হবে। এখন ধরেন সরকার আসবে, সরকার চলে যাবে, আমরা যারা সরকারি কর্মকর্তা, আমাদের তো অ্যাকচুয়ালি আওয়ামী লীগ বা বিএনপি, আমাদের তো দলীয় হওয়া উচিত না। আমরা যদি দলীয় হওয়া উচিত না, হয়তো গেছে, হয়ে গিয়েছে, এটা থেকে কিন্তু উত্তরণ ঘটাতে হবে। আপনি যদি জাতির সমৃদ্ধি চান, জাতির মঙ্গল যদি চান, তাহলে অবশ্যই কিন্তু সরকারি কর্মকর্তা যারা আছে তাদেরকে নিরপেক্ষ অবস্থানে থাকতে হবে এবং নিরপেক্ষভাবে তাদের দায়িত্ব। আবার আসবো আপনার কাছে, নাসিরউদ্দিন ফেরদৌস। আমি সবসময় কিন্তু একটা কথা বলছি, বিএনপি যা করছে সেটা পাকিস্তানের ইন্ধনে করছে। একটা জিনিস একটু খেয়াল করে দেখেন, পাকিস্তানিরা, বিএনপি বলে যে আওয়ামী লীগ যা করছে তা অন্য কারো ইন্ধনে, সেটা তো প্রমাণ সাপেক্ষে বলা যেতে পারে। আচ্ছা, আপনার কথার পক্ষে প্রমাণ? হ্যাঁ, আমার কথার প্রমাণ দিচ্ছে কি সিমিলার মিল। পাকিস্তানিরা গণহত্যা করেছিল, বুদ্ধিজীবী হত্যা করেছিল, যে বুদ্ধিজীবীরা যেন না থাকতে পারে, শিক্ষা যেন না থাকতে পারে। একই ধরনের কথা বেগম জিয়া করছে, এখানে যেন কোনো পরীক্ষা হতে না পারে। কারণ সেজন্য অনেকে বলে আমার নেত্রী খালেদা জিয়া ক্লাস 8 পাস, বাংলাদেশে হতে দিব না মেট্রিক পাস, সেজন্য মেট্রিক পরীক্ষা। কিন্তু বেগম জিয়া তো বলেছেন যে এর আগেও উনি যখন ক্ষমতা ছিলেন তখনও 2 মাস পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়েছে, এই আন্দোলনে 2 মাস পিছিয়ে দেওয়া হয়েছে, কিন্তু যেদিন পরীক্ষা দিবে ঠিক সেদিন হরতাল দিবে সেটা বোধ করা হয়নি। আচ্ছা, দ্বিতীয়ত বলছি, পাকিস্তানিরা করতো গণহত্যা, এরাও থেকে গণভাবে পেট্রোল বোম মারছে আর কি। আচ্ছা, এখন সংলাপের কথা যেটা বলেন, আমার শ্রদ্ধেয় কিছু নাগরিক সমাজ, শ্রদ্ধেয় কিছু সুশীল সমাজ যারা স্বনির্বাচিত এবং স্বমনোনীত, তারা বলেন যে কি সংলাপ করতে হবে। কিন্তু আমি ওনাদের কাছে একটা প্রশ্ন রাখতে চাই, সংলাপটা হবে হয়তোবা নির্বাচন করার জন্য। কিন্তু মিস্টার ফেরদৌস, এই যে আপনি স্বনির্বাচিত বা সকলে বোঝালেন যে ওনারা নির্বাচিত না, কাজে ওনাদের কোনো কথার কোনো মূল্য নেই, তাহলে আপনি এই টেবিলে যে বসে কথা বলছেন বা যে আপনারা 4 জনই যে কথা বলছেন, আপনাদের কথার কি মূল্য আছে? আমি আমার বক্তব্য রাখছি, আপনাদেরকে তো ভোট দিয়ে এখানে কেউ পাঠায়নি। জি, আমরা আমার বক্তব্য রাখছি, উনি ওনার বক্তব্য রাখছে না, ওরা দাবি করছে এটা করতে হবে। কিন্তু কথা হলো, যেহেতু সংলাপ ওনারা করছেন, ওনাদের কাছে একটা প্রশ্ন, আপনারা সংলাপ করছেন নির্বাচনের জন্য, ধরুন নির্বাচন হলো, বিএনপি আবার জিতলো ধরুন,
কিন্তু তারপরে না বলে আমাকে শেষ করতে দিন, আপনার সময় আমার কথা বললেন, নতুবা ক্রস হয়ে গেলে আমি আবার বললেন তো আবার ঠিক আছে, বলেন আপনি। তো সুতরাং বিএনপি শুধু ভোট, গণতন্ত্র মানে শুধু ভোটতন্ত্র নয়, সরকার পরিচালনার সময় কি সে কি তন্ত্র করবে। যেরকম ধরেন আওয়ামী লীগকে কেন চাচ্ছে না তারা? আওয়ামী লীগ দুর্নীতি করেছে, হত্যা গুম করেছে, কিন্তু আমাদের সেই সুদী সমাজরা বিএনপি থেকে কি কোনো কনসার্ন নিয়েছেন বা প্রতিজ্ঞা নিয়েছেন যে বিএনপি ক্ষমতা গেলে গণতন্ত্রটা চাকরি পাবে সে যোগ্য হবে, যে টেন্ডার পাবে সে যোগ্য হবে, যে দলীয় লোক নয়, সেটার কোনো নিশ্চয়তা নিয়েছেন? বা বিএনপি যদি আওয়ামী লীগ যদি জিতে, বিএনপি যদি যেতে না পারে, আবার কি পেট্রোল বোমা শুরু করবেন? এখন বিএনপি সেই সমস্ত সুদী সদনের কাছে আমার বড় একটা প্রশ্ন, আপনাদের মধ্যে অনেকে বলেন শেখ হাসিনা করবে আত্মসমর্পণ, বেগম জিয়া যাবে গণভবন, এটা জীবনেও হবে না। এই কারণে হবে না, শেখ হাসিনা আমি বিনীত অনুরোধ করছি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, এই সন্ত্রাসীর কাছে কোনো মতে আপনি আত্মসমর্পণ করবেন না। আপনার পিতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেরকম পাকিস্তানের প্রধানমন্ত্রীর চেয়ারকে লাথি মেরে ফেলে দিয়েছে, আত্মসমর্পণ করেনি, আপনি শুধু আপনার চেয়ারটাকে কাটামুক্ত রাখার জন্য এই সন্ত্রাসীর কাছে কোনো মতে আত্মসমর্পণ করবেন না। এটা আপনার কাছে আমার বিনীত অনুরোধ। সেজন্য খালেদা জিয়ার আমার মতে খালেদা জিয়া ক্ষমতা যদি আসলে আমাদের সাধারণ মানুষের কি হবে? খালেদা জিয়া নিজেই বলেছেন, একটু আগে আপনিও বলেছেন যে 5% লোক শুধু ভোট দিয়েছে গত বছর ইলেকশনে। ঠিক আছে, আমি স্বীকার করলাম 5% লোক দিয়েছে, আর 95% যেহেতু দেয় নাই তারা আপনার পক্ষে, তাহলে এখন 95%কে আপনি পেট্রোল বোম মারছেন কেন? মহিউদ্দিন খান মোহন। জি, ধন্যবাদ। আমি আমাদের ফেরদৌস ভাইয়ের একটা কথা একটু বলতে চাই। ওনারা এই জুজুর ভয় আর কত দেখাবেন বাংলাদেশের মানুষকে, যে পাকিস্তানিদের কাছ থেকে ইন্ধন পেয়ে বিএনপি এখানে এগুলো করছে, এই যে পাকিস্তানের জুজু আর কত দেখাবেন? বাংলাদেশকে ডমিনেট করার ক্ষমতা বা যোগ্যতা পাকিস্তানের আর নাই, ওটা 71 সালে শেষ হয়ে গেছে। পরবর্তীতে আমি বলছি, আপনি কিন্তু বলছেন বলেন এখন, পরবর্তী আমার টার্নের সময় বলছি। কারণ আর কেউ আমার এই ভাইয়ের মতো অনেকেই বলেন বাংলাদেশকে পাকিস্তান বানাবার একটা ষড়যন্ত্র চলছে, পাকিস্তান বানাবার। আমি একসময় বিজ্ঞানের ছাত্র ছিলাম। পরিবর্তন দুই রকম, ভৌত পরিবর্তন, রাসায়নিক পরিবর্তন। ভৌত পরিবর্তন হলো পানি, যেমন পানি থেকে বরফ হয়, বরফ থেকে বাষ্প হয়, এটা ভৌত পরিবর্তন, এটাকে আবার চেঞ্জ করা যায়, পানিতে নিয়ে যাওয়া যায়, বাষ্পটাকে আবার পানিতে নিয়ে যাওয়া যায়। আর রাসায়নিক পরিবর্তন হলো একটা দুধ দিয়ে যদি আপনি ক্ষীর রান্না করেন, ওই দুধটাকে আর ক্ষীরে পরিবর্তন, দুধ করা যাবে না, দুধ করা যাবে না, যাবে না এটা। তো বাংলাদেশ সৃষ্টি হয়েছে একটা রাসায়নিক পরিবর্তনের মাধ্যমে, এবং সেই রাসায়নিক বিক্রিয়াটা হয়েছিল 1971 সালের মুক্তিযুদ্ধে। বাংলাদেশ আর কখনোই, অন্তত ইসরাফিল আলাইহিসসালাম সিঙ্গা ফুক দেওয়ার আগ পর্যন্ত, বাংলাদেশ আর কখনো পাকিস্তান হবে না। তবে বাংলাদেশ কোনো বৃহৎ শক্তির অলিখিত উপনিবেশ হতে পারে, এই আশঙ্কা বাংলাদেশের বেশিরভাগ মানুষের আছে। এই জন্যই তারা মাঝে মাঝে রিয়েক্ট করে এবং আন্দোলন করে এবং প্রতিবাদও করে। দ্বিতীয় কথা হলো, যেটা আপনি বলেছেন যে সুদী সমাজের পক্ষে আমার বলার কিছু নাই, সুদী সমাজের তারা যদি কখনো সুযোগ পায় জবাব দেবে, কিন্তু যে সুদী সমাজ কিন্তু বিএনপির পক্ষে নামে নাই, এটুকু শুধু বলবো তাদের পক্ষে আমি। আপনি বলছেন, আপনার কথার অর্থ হলো যে সুদী সমাজ বা নাগরিক সমাজ বিএনপির পক্ষে বোধহয় কাজ করছে, আওয়ামী লীগের এগেন্স্টে না। তারা একটা কার্যকর ডায়ালগ চেয়েছে, এবং তারা কিন্তু বলেছে, না প্লিজ, তারা কিন্তু বলেছে দুই পক্ষের মধ্যে না, দেশের সমস্ত রাজনৈতিক শক্তি, পেশাজীবী সংগঠন এবং নাগরিক সমাজের প্রতিনিধিত্ব করেন এমন বিশিষ্ট নাগরিকদের সাথে একটা যৌথ সংলাপ হতে হবে, যেখান থেকে শুধু একটি নির্বাচন নয়, আমাদের আগামী দিনে আমাদের রাষ্ট্র কিভাবে পরিচালিত হবে, আমাদের আগামী নির্বাচন কিভাবে হবে, এবং সেটা পার্মানেন্ট একটা সেটেলমেন্ট করার জন্য তারা কিন্তু এই উদ্যোগটা নিয়েছিলেন। তারপর তাদেরকে আমরা অকথ্য ভাষায় মানে মানুষ কিছু কিছু লোক তাদেরকে অকথ্য ভাষায় গালাগালি করেছে, বলা যায় দালাল বলেছে, এই বলেছে, তাদের গায়ে তো রং আছে ভাই, তাদের গায়ে তো রং আছে, নিরপেক্ষ তো তারা নয়। আমি তাদেরকে নিরপেক্ষ মনে করি, এই জন্য তারা কেউ বিএনপির মেম্বার নন, তাদের নাগরিক ওই ঐক্যের নাগরিক সমাজের পক্ষের একজন লোক, যিনি এখন সিসিইউতে আছেন, উনি এখন পর্যন্ত আওয়ামী লীগের সদস্য, প্রাইমারি মেম্বার, মিস্টার মাহমুদুর রহমান মান্না এখনো আওয়ামী লীগের
প্রাথমিক সদস্য, তাকে বহিষ্কার করা হয় নাই, উনিও পদত্যাগ করেন নাই। উনি আওয়ামী লীগের নেতা ছিলেন এবং উনি এখন আওয়ামী লীগের সদস্য। কিন্তু সুতরাং নাগরিক সমাজ বিএনপির পক্ষে কাজ করছে এই কথাটা বলা যায় না, বলা যায় না। বদরুদ্দোজা কি? বদরুদ্দোজাকে তো কবি বিএনপি থেকে বের করে দেওয়া হয়েছিল। বদরুদ্দোজার কথায় আসলেন, কথাটা খারাপ শোনাবে। আমি যেই দলের সমর্থন করি তারাও হয়তো একটু কষ্ট পাবে। বদরুদ্দোজার চরিত্র কি আমরা দেখেছি না? উনি বিএনপির প্রতিষ্ঠাতা মহাসচিব, উনি বিএনপি থেকে সংসদ উপনেতা হয়েছেন, শিক্ষামন্ত্রী হয়েছেন, রাষ্ট্রের দেশের প্রেসিডেন্ট হয়েছিলেন, যে কোনো কারণে পররাষ্ট্রমন্ত্রী হয়েছিলেন উনি। যে কোনো কারণে উনি বিএনপি থেকে চলে যেতে বাধ্য হয়েছেন, পদত্যাগ করেছেন রাষ্ট্রপতির পদ থেকে। উনি ইমপিচ করা হয়েছে ওনাকে। উনি পদত্যাগ করেছেন। আচ্ছা, এখন কথা হলো উনি পদত্যাগ করেছেন, কিন্তু ওনার ভিতরে কতটুকু দল প্রেম আছে সেটা কিন্তু আমরা দেখেছি। ওনার ভিতরে যদি দল প্রেম থাকতো, কারণ এমন অনেকেই বঞ্চিত হয়েছেন রাষ্ট্র ক্ষমতায় বিএনপি যাওয়ার পরে, কেউ কিন্তু বিএনপি ছেড়ে যাননি। এবং উনি বিএনপি ছেড়ে গিয়ে আলাদা দল করে 2006 সালে পল্টন ময়দানে আজকের প্রধানমন্ত্রীর মঞ্চে প্রধানমন্ত্রীর পাশে হাঁটু গেড়ে বসেছিলেন, কথা বলেছিলেন শুধু ক্ষমতার ভাগ পাওয়ার জন্য। আজকের প্রধানমন্ত্রী তাকে ক্ষমতার ভাগ দেননি। উনি আজকের প্রধানমন্ত্রী যদি তাকে ক্ষমতার ভাগ দিতেন, নৌকার সোয়ের আশ্রয় দিতেন, আমি বলি, উনি যেহেতু বদরুদ্দোজা সাহেবের কথা এনেছেন, উনি কিন্তু বিএনপির কাছে আসতেন না। উনি যদি ক্ষমতার ভাগ পেতেন আসতেন না। আজকে উনি আত্মস্বার্থের জন্য একবার আওয়ামী লীগের নৌকায় উঠেছিলেন, সেখানে ঠাঁই পাননি, তাই এখন আবার ধানের শীষের ধান ক্ষেতের আশেপাশে ঘুরঘুর করছেন। সুতরাং না, শুধু তাদের কথা আমি ধরবো না। আমি বলতে চাই যে নাগরিক সমাজের পক্ষ থেকে যে উদ্যোগটা নেওয়া হয়েছিল সংলাপের জন্য, এটা নাগরিক সমাজের, ওনারা কিন্তু প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট হবেন না, ওনাদের বিবেকের তাড়নাই ওনারা করেছেন। এবং এটিএম শামসুল হুদা সিইসি সাবেক, ওনার অধীনে নির্বাচনেই কিন্তু 2008 সালের নির্বাচনে কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে। উনি মিষ্টি ছিলেন তখন খুব মিষ্টি, ভালো লোক, চমৎকার মানুষ। কিন্তু এখন উনি যখন একটা ডায়ালগের কথা বলেছেন রাজনৈতিক সমস্যা সমাধানের জন্য, তখন উনি খারাপ হয়ে গেছেন। আসলে এই ভাই যেটা বলেছেন, ভাই যেটা বলছেন সমস্যার কথা, যে নির্বাচন কমিশন শক্তিশালী আপনি যতই করেন, সেই আমাদের ফোক ফ্যান্টাসি ছবির সেই দৈত্যের মতো যদি শক্তিশালী করেন, যদি পাওয়ারটা যদি ক্ষমতাসীন দলের হাত থেকে ছুটে না যায়, ওই নির্বাচন কমিশন কিছু করতে পারবে না। একটা কথা আছে, প্রচলিত কথা আছে, আইন তার নিজস্ব গতিতে চলবে, তবে ক্ষমতাসীনদের ইচ্ছায়। ঠিক তেমনি নির্বাচন কমিশন শক্তিশালী করলেও তারা কাজ করবে যদি দলীয় সরকার ক্ষমতায় থাকে, সেই সরকারের কথায় কাজ করবে, যত শক্তিশালী করেন কোনো লাভ হবে না। মিশনুল ইসলাম, আপনি যেমনটা বলছিলেন যে এই যে সরকার সফল হচ্ছে এবং নিয়ন্ত্রণ করতে পারছে পরিস্থিতি, এখানে অভিযোগ হচ্ছে যে প্রক্রিয়া নিয়ন্ত্রণ করা হচ্ছে সেটিও আইন সিদ্ধ নয় এবং প্রচুর বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগ উঠেছে। দেশের ভেতর থেকে বাইরে থেকে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে, যেমন বার্ন ইউনিটের কথা বলা হচ্ছে, তেমন পঙ্গু হসপিটালের কথা বলা হচ্ছে। এবং এর বাইরে আরো লক্ষ্য করে থাকবেন যে সম্প্রতি র্যাবের জন্য কিছু সরঞ্জাম আনা হচ্ছিল, যেটি ফোনে এবং সেটি সুইজারল্যান্ড সরকার আটকে দিয়েছে, যে এটা মানবাধিকার লঙ্ঘন করা হচ্ছে। সো এই ধরনের অভিযোগ, এই ধরনের তৎপরতা এখন হয়তো ধীরে ধীরে দেখতে হবে বা দেখতে হচ্ছে। সেটি কি আসলে শেষ পর্যন্ত আপনি যে কথা বলতে চান, মানবাধিকার কথাটা কিন্তু আপেক্ষিক। আপনি মানবাধিকার যেসব দেশে বেশি বেশি চর্চা করা হচ্ছে, লেটস সে আমেরিকাতে, সাম্প্রতিক সময়ে টেলিভিশনের দৃশ্যে আমরা দেখলাম একজন লোককে পুলিশ ধরে গুলি করে মেরে ফেলেছে। পুলিশের ভাষ্য ছিল সে আমার অস্ত্র কেড়ে নিতে চেয়েছিল, তাকে মেরে ফেলেছে। আমেরিকার মতো রাষ্ট্রযন্ত্র যখন সেটাকে সাপোর্ট করে, সম্প্রতি প্যারিসে গুলি করে মানুষ হত্যার দায়ে সেই সন্ত্রাসীদেরকে দৌড়ে দৌড়ে তারা ধরে গুলি করে মেরে ফেলেছে। আর বিশ্বের শতাধিক নেতা প্যারিসে গিয়ে সেটাকে এন্ডোর্স করেছে, ইউ ডিড আ রাইট জব। এখন বলছেন যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, আমাকে যে বোমা মারছে, আমি বলবো না, আমার একেবারে মেইন স্ট্রিমের লোকজনকে আপনি দেখেন, গত 3 মাসে যে 100 জন লোক মারা গেছে, সেখানে কিন্তু আমাদের মতো সুশীল কুকিল একটাও নেই, কোন নেতাও নেই, নেতার ছেলে পেলেও নেই। আছে কারা? একেবারে মেইন স্ট্রিমের মানুষ, তাদেরকে মারা হয়েছে। তারপরে যদি বলেন পেট্রোল বোমা ছেড়ে দেব, তাকে ধরে চুমা দিয়ে হাইকোর্টে নিয়ে যান, পরশুদিন সে বেল করে নিয়ে আসবে, এই ধরনের মানবতায় আমি বিশ্বাস করি না। আমি না, পৃথিবীর তাবৎ বেল করে নিয়ে আসবে, তাহলে আপনার আইনের মধ্যে আমি না, পৃথিবীর তাবৎ মানবাধিকার প্রতিষ্ঠিত দেশগুলো তা করে না।
আপনি দেখেন আমেরিকার ইতিহাসে রাস্তায় যতগুলো শাটডাউন হয়েছে সবগুলো সন্ত্রাসীর বিরুদ্ধে করা হয়েছে। ইউকেতে যখন আপনি কোন একজন সন্ত্রাসীকে পাই, বিচার পরে জাস্ট শুট এট সাইড। আমি বাংলাদেশ এখনো সেই জায়গা থেকে অনেক দূরে আছে। আপনি দেখেন একটা দেশ দেখান, আপনি ইন্ডিয়াতে আপনি দেখেন, ইন্ডিয়ার গণতন্ত্র নিয়ে অনেক কথা বলে, ইন্ডিয়ান রাস্তায় রাস্তায় কিন্তু ব্যারিকেড দেওয়া হয়, অর্থাৎ চেকপোস্ট বসানো হয়। একটা চেকপোস্ট ভায়োলেট করলে গুলি করে ফেলে দেওয়া হয়। এখন কাকে গুলি করে ফেলে দেওয়া হচ্ছে? এখন কাকে গুলি করে ফেলে দেওয়া হচ্ছে? আমার মায়ের উপর বোমা হত্যা করবে, পেট্রোল বোমায় আমার সাধারণ মানুষকে মেরে ফেলবেন, আমার বাড়িতে আগুন দেবেন, আপনি ট্রেনের উপর বোমাবাজি করবেন। এই ধরনের হত্যাযজ্ঞগুলোকে যদি আপনি আইনের আশ্রয়ে নিয়ে, আমি কিন্তু আইনের বিরুদ্ধে না, আইনের আশ্রয়ে নিয়ে আসতে হলে সারা পৃথিবী কিন্তু এ ধরনের হত্যাযজ্ঞ চলবে। একটা জায়গায় ইউ হ্যাভ টু বি ভেরি ক্রুয়েল, আমি বলবো নট অনলি ক্রুয়েল, শুধু ব্রুটালি ক্রুয়েল হতে হবে, কারণ সন্ত্রাসীদেরকে কোনো অবস্থায় সুযোগ দেওয়া যাবে না। আমি কিন্তু শুধু বাংলাদেশের কথা বলছি না, আপনি একটা উদাহরণ দেন, আমেরিকাতে কোন সন্ত্রাসী রাস্তায় সন্ত্রাস করে বিচারের মুখোমুখি করতে হয়েছে? একেবারে গত 4 দিন আগে দেখলাম একজনকে গুলি করে মেরে ফেলা হয়েছে এবং তারা এটাকে প্রোটেক্ট করেছে। যারা যে পুলিশগুলো মেরে ফেলে তাদেরকে ছুটে দেওয়া হয়েছে। আমাদের দেশ নিয়ে যারা মাতামাতি করে, মানবাধিকারের কথা বলেন, তাদের দেশে কি হচ্ছে সেটা নিয়ে আমার প্রশ্ন। তারপরও আমি বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের পক্ষের মানুষ আমি না, কিন্তু কথা হচ্ছে কোনটা বিচার বহির্ভূত আর কোনটা বিচারবিত সেটা নিয়ে আলোচনা করার। আমি রিপিট করব যে আমার সাধারণ মানুষের উপর পেট্রোল বোমা মেরে হত্যাকারীদেরকে বিচারের মুখোমুখি করার নামে তাদেরকে উৎসাহিত করার পক্ষের মানুষ আমি নাই। আর সংকটের কথা বলছেন, আমি কিন্তু আমার বক্তব্যের শুরুতে বলেছি তত্ত্বাবধায়ক সরকার, 5 জানুয়ারি নির্বাচন, এগুলি সংকটের মূল। এই ধরনের আলোচনা দিনের পর দিন চলতে থাকবে, সংকটের সমাধান হতে হবে না। আমি আবার বলবো, সমাধান হবে কিভাবে? বাংলাদেশের আপনি কি মনে করেন যে প্রশাসনিক আমি বলি যে আমি বলেছিলাম 52-এর ভাষা আন্দোলন, 69-এর গণ আন্দোলন, 70-এর নির্বাচন, 71-এর মুক্তিযুদ্ধ কেন করা হয়েছিল? একটি আলোকিত অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠা করার জন্য। সেখান থেকে আমাদেরকে টেনে হিঁচড়ে বের করে দেওয়া হলো 75-এর ভয়াবহ হত্যাযজ্ঞের পর থেকে। সেদিন থেকে সমস্যার সমাধান শুরু। তার পরবর্তীতে আমি আবার রিপিট করে আমার কথা, তার নতুন প্রজন্ম জানে না, তার পরবর্তীতে 21 বছর অসাম্প্রদায়িক চিন্তা চেতনার মানুষকে ঘর থেকে বের হয়ে দেওয়া হয় না। আমি একজন ছোটখাটো রাজনৈতিক কর্মী ছিলাম, 79-র নির্বাচন আমি দেখেছি। আমাকে আমি এই জায়গায় যেতে হবে। আপনাকে দেখেন অনেকে বলে বাপের পরিচয় আমি পরিচিত না। আমি সৈয়দ নুরুল ইসলাম আমার পরিচয়ের আগে আমার বাপের অর্জনগুলোকে নিয়ে সামনে আসতে চাই। 71-এর মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীনতার স্বপ্ন ছিল, বাঙালির স্বপ্ন ছিল অসাম্প্রদায়িক চিন্তা চেতনার আলোকিত বাংলাদেশ। সেই জায়গায় যতক্ষণ আমরা ফিরে যাব ততক্ষণ সমস্যা সমাধান না। আপনি দেখেন বাংলাদেশ বর্ন এজ এ সেকুলার কান্ট্রি, বাংলাদেশ বর্ন এজ এ সেকুলার কান্ট্রি, বাংলাদেশকে সেকুলার কান্ট্রি হিসেবে সামনে নিয়ে যেতে হবে। আপনি গর্ব করে কিভাবে বলেন যে বাংলাদেশ বর্ন এজ এ সেকুলার কান্ট্রি? এবং ওকে, আমি সেটা নিয়ে আপত্তি করছি না, কিন্তু সেখান থেকে অন্যরা সরিয়ে দিচ্ছে, আপনার রোলটা কি? আমার রোল, আমরা কেন সেকুলারিজমে বিশ্বাস করছি? কিভাবে বিশ্বাস করেন? আপনার সংবিধানের রাষ্ট্রধর্ম ইসলাম, আপনার 2/3 মেজরিটি সেকুলারিজমের দুটো টার্মে থাকবার পরও আপনি সেখানে হাত দেননি, তাহলে আপনি অভিযোগ অন্যকে কিভাবে করেন? সেকুলারিজমের অর্থ সংবিধানে লিখে হয় না। সেকুলারিজমের জিনিসটা মনের ভিতরে বিশ্বাসের বিষয়। আপনি সংবিধানে আল্লাহর নাম লিখেছেন কি লিখেন নাই তার অর্থ হচ্ছে, তাহলে যিনি আল্লাহর নাম লিখেছেন তাকে আর অভিযোগ করে লাভ কি? আপনি আজকে আমেরিকান প্রেসিডেন্ট শপথ নেওয়ার সময় বাইবেল হাতে নিয়ে শপথ নেয়, জানি আমরা। হ্যাঁ, তাহলে কি তাদেরকে খ্রিস্টান দেশ বলবো? বলেন না, সেটা আমি তো সেটা বলছি না। তাহলে বাংলাদেশের সংবিধানে বাংলাদেশের সংবিধানে বিসমিল্লাহ আছে বলে বাংলাদেশ অসাম্প্রদায়িক দেশ হয়ে গেছে বলে দেন। আমি একটা কথা শেষ করি, আমি না, কারণ এই জিনিসগুলো বিসমিল্লাহ নিয়ে আপনার দল অনেক অভিযোগ করেছে। আমি বললাম তো, আমার কথা হচ্ছে অভিযোগ পাল্টা অভিযোগ নিয়ে আমি আলোচনা করছি না। হোয়াট আই ডু বিশ্বাস, আমি যেটা একটা দলের মূল স্ট্রাকচার দেখতে হবে, সেই দলটা সেকুলার কিনা, সেই দলটা আলোকিত বাংলাদেশের স্বপ্ন দেখে কিনা। আলোকিত বাংলাদেশের স্বপ্ন দেখে বলে 3000 মেগাওয়াট বিদ্যুৎ কাজকে 12,000 মেগাওয়াট বিদ্যুৎ নিয়ে গেছি আমরা। তাই আমি মনে করি যে বাংলাদেশ বর্ন এজ এ সেকুলার কান্ট্রি, বাংলাদেশ টু বি এজ এ সেকুলার কান্ট্রি। সমস্যার সমাধান হবে তখন বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় সেকুলার দল থাকতে হবে, বিরোধী দলও সেকুলার দল থাকতে হবে। আমি কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আশাবাদী, বিএনপির মতো একটি সংগঠন, একজন মুক্তিযুদ্ধের হাতে জন্ম নেওয়া একটা সংগঠন কখনো মৌলবাদীদের হাতের অস্ত্র হতে পারে না। যত দ্রুত বিএনপির নেতৃত্বে সেটা অনুধাবন করতে পারবেন, তত দ্রুত সমস্যা সমাধান হবে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকবে কি বিএনপি ক্ষমতা থাকবে, জনগণ। মিস্টার ইকতেদার আহমেদ,
কিছু প্রসঙ্গে এখানে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে আলোচনা করলাম এবং মিস্টার ইসলাম যেমনটা ইঙ্গিত করলেন যে একজন সন্ত্রাসীকে পুলিশ ধরবে, আদালতে নিয়ে যাওয়া হবে, জামিন নিয়ে বেরিয়ে আসবে, তো সমস্যার তো আসলে সমাধান হয় না। তো আপনি নিজেও তো জজ হিসেবে কাজ করেছেন দীর্ঘদিন এবং সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব পালন করেছেন অনেকদিন। আপনার কাছে কি মনে হয় যে আইনি দুর্বলতার জন্যই এই বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের? যেটা এখন আপনাকে দেখতে হবে যে আপনি যখন বাংলাদেশে বাস করছেন, আপনাকে বাংলাদেশের আইন কি বলে এবং বাংলাদেশের আইন মেনে চলতে হবে। এখন বিচার বহির্ভূত যে হত্যাকাণ্ড, এখন একজন পুলিশের সদস্য, সেখানে মিস্টার ইসলাম যারা মানবাধিকার নিয়ে বিভিন্ন রাষ্ট্রের কথা বলছেন তাদের দেশগুলোর কাহিনীও বলেছেন। এখন একজন পুলিশের সদস্য বা র্যাবের সদস্য বা আইন প্রয়োগকারী সংস্থার কোন সদস্য যদি কোন সন্ত্রাসী দ্বারা আক্রান্ত হয়, উনি কতটুকু ফোর্স অ্যাপ্লাই করতে পারবেন সেটাও কিন্তু আইন দ্বারা নির্ধারিত, যে রাইট অফ প্রাইভেট ডিফেন্স, ওনার রাইট অফ প্রাইভেট ডিফেন্স কতটুকু হবে এবং উনি প্রথমে কোন জায়গায় গুলি করবেন সেটা কিন্তু দণ্ডবিধিতে সুস্পষ্টভাবে উল্লেখ আছে। এবং এগুলোকে বলা হয় হলো জেনারেল এক্সেপশন। জেনারেল এক্সেপশন মানে হচ্ছে হলো রাষ্ট্রীয় বাহিনী কর্তৃক, যদি রাষ্ট্রীয় বাহিনীর কেউ যদি সন্ত্রাসী দ্বারা আক্রান্ত হয় তাহলে রাষ্ট্রীয় বাহিনীও ফোর্স অ্যাপ্লাই করতে পারবে, বাট সেটা হচ্ছিল সীমিত, আপনি কোথায় গুলি করবেন সেটা কিন্তু বলে দেওয়া আছে। এখন আমাদের দেশে এ পর্যন্ত যতগুলো বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, এগুলোর আমি জানি না যে এগুলোর প্রত্যেকটির ক্ষেত্রে কি নিয়ম হয়েছিল একটা জুডিশিয়াল ইনকোয়ারি করা, জুডিশিয়াল ইনকোয়ারি করে তারপরে হয়েছিল কর্তৃপক্ষের কাছে রিপোর্ট সাবমিট করা যে তাকে যে গুলি করে যে হত্যা করা হয়েছে, এই হত্যা করার জন্য তিনি বাধ্য হয়েছেন, অন্য কোনো অল্টারনেটিভ ছিল না। তো এই ধরনের আমাদের দেশে তো বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের সংখ্যা 1000-এর কম হবে না নিশ্চয়ই। তাহলে এই 1000টার ব্যাপারে কি আমাদের যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বা সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা সংশ্লিষ্ট বিভাগে কি এই ধরনের তথ্য আছে কিনা? আপনি যদি কাউকে যদি হত্যা করতে হয় তার বিরুদ্ধে আপনি অভিযোগ আনেন, অভিযোগ আদালতে যদি প্রমাণ হয়, তারপরে সেটা এই যে যদি আদালত কর্তৃক যদি কাউকে যদি দোষী সাব্যস্ত করে সাজা দেওয়া হয়, সেক্ষেত্রে তো কেউ কোনো ধরনের বিতর্ক থাকে না। আর উনি যেটা বলেছেন যে জামিন নিয়ে বেরোয় আসা, জামিন নিয়ে বেরোয় আসা বা না আসা, জামিন কোন মামলায় জামিন দেওয়া যাবে, কোন মামলায় জামিন দেওয়া যাবে না, এটাও কিন্তু আইন দ্বারা নির্ধারিত। এখন কোন বিচারক যদি তার যদি ক্ষমতার যদি অপব্যবহার করে বা অপপ্রয়োগ করে, সেখানে তো তার যে তাকে যারা নিয়ন্ত্রণ করছেন, সুপ্রিম কোর্টের ক্ষেত্রে প্রধান বিচারপতি আছেন, বা রাষ্ট্রের স্বার্থ সুপ্রিম কোর্টে যিনি দেখেন অ্যাটর্নি জেনারেল আছেন, বা অধস্তন বিচার বিভাগের ক্ষেত্রে প্রধান বিচারপতি আছে, আইন মন্ত্রণালয় আছে। এই ধরনের অভিযোগ যদি কেউ বিরুদ্ধে থেকে থাকে যে তারা তো আইন বহির্ভূতভাবে তাকে জামিন দিয়েছেন, তাহলে তাকে সঙ্গে সঙ্গে তাকে তো বিচারের আওতায় এনে যায় এবং তাকে যে তার বিরুদ্ধে ডিপার্টমেন্টাল প্রসিডিংস করে তাকে তো সেখান থেকে তো বদলি করে দেওয়া যায়। আর আগে তো সুপ্রিম কোর্টের বিচারকদের যে এই অভিশংসন অর্থাৎ অপসারণের বিষয় যেটা ছিল, আগে তো ছিল সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল, এখন তো এটা পার্লামেন্টের কাছে চলে গিয়েছে। তো এটা তো এখন আরো সহজ। এখন যদি ধরেন কোন বিচারক যদি ধরেন মানে যে তাকে যেই সাংবিধানিক দায়িত্ব দেওয়া হয়েছে, এটা তো সাংবিধানিক পদ, সাংবিধানিক দায়িত্ব বহির্ভূত যদি কাজ করে, সরকার তো তাকে অপসারণের উদ্যোগ তো নিতে পারে। আমি এখন একটা জিনিস একটু আলোচনা করতে চাই টকশোর সম্পর্কে আর কি। মাননীয় প্রধানমন্ত্রীকে আমার মনে হয় টকশো নিয়ে আলোচনা এই জন্য আলোচনা করা হচ্ছে। টকশোটা হলো আওয়ামী লীগের হলো রিয়েলি আশীর্বাদ, বিএনপির জন্য অভিশাপ। আশীর্বাদটা এই কারণে, 2 টাকার যে পেপারগুলো বের হয় সেগুলো বাসের মধ্যে সমস্ত কিছু আওয়ামী লীগের বিরুদ্ধে লেখা হয়, সেগুলো পড়ে পড়ে কিন্তু সেটার কোনো প্রতিবাদ করা হয় না। কিন্তু টকশোতে সেই ধরনের যদি সেই ধরনের কথাগুলো বলে, সাথে সাথেই সেটা প্রতিবাদ করা হয়। এখন কথা হলো আওয়ামী লীগের বিএনপির যে সমস্ত লোকগুলো টকশোতে আসে তারা সো ব্রিলিয়েন্ট এনাফ, তারা বেশ ভালো বক্তব্য রাখতে পারে। এখন আওয়ামী লীগের লোকরা যদি যদুমধু রামস্বামী এসে যদি টকশো হয়ে কথা বলে, তাহলে তো ওটাকে না, আমি তো আওয়ামী লীগের সমর্থক, আওয়ামী লীগের কোনো কর্মী নই বা নেতা নই। হ্যাঁ, সেটা বলছি। আমার একটা টকশো চ্যানেল আইতে উঠেছে, সেটা হলো কালকে পর্যন্ত 6,70,000 সারা পৃথিবীতে দেখেছে। তার মানে মাননীয় প্রধানমন্ত্রীকে যতজনেই ভুল বুঝাক না কেন, সারা পৃথিবীর লোক টকশো দেখতে চায়। সেই টকশোতে আমি একটা উল্লেখ করেছি, বেগম জিয়ার ওই বাড়িটা ছিল আইএস এর ঘাঁটি, সেখান থেকে সমস্ত কিছু হচ্ছে, যেটা আমি 5 বছর আগে বলেছি। 5 বছর আগে যদি মাননীয় প্রধানমন্ত্রীর যদি এটা দেখতেন, তাহলে তখন থেকে যদি ওনারা এটার কার্যকর কোনো পদক্ষেপ নিতেন, তাহলে আইএসআইরা আজকে এরকম জ্বালাপাড়া করতে পারত না। একটা সুন্দর একটা উদাহরণ দিয়ে আমি আপনাকে বলছি। দেখেন, অ্যাম্বুলেন্সে পর্যন্ত তারা বোমা ফেলেছে, কিন্তু কোকো যখন এসেছিল তার অ্যাম্বুলেন্সে সেখানে কিন্তু বোমা ফেলা হয়নি। যেরকম ধরেন আরেকটা জিনিস, খালেদা জিয়া মাননীয় আগের বিরোধী দলের নেত্রী, পুত্র স্নেহ উনি কাঁদছেন, উনি ওনার ছেলের জন্য কাঁদছেন, কিন্তু দেখেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বার্ন ইউনিটে গিয়ে মানুষের জন্য কাঁদছে।
ডিফারেন্স হলো মাননীয় প্রধানমন্ত্রী আর বেগম খালেদা জিয়ার ডিফারেন্সটা হলো এটা, উনি হলেন স্বার্থপর আর উনি হলেন নিঃস্বার্থপর। মহিউদ্দিন খান মোহন। জি, ওটা হচ্ছে যে আমার ভাই ফেরদৌস সাহেব তার লাস্ট কথা দিয়ে এক লাইন বলবো। বেগম খালেদা জিয়ার অনেক গুণ আছে, জি, একটা শর্টফল আছে ওনার, অক্ষমতা আছে ওনার। এটা আমি ওনার পাশাপাশি 5 বছর ছিলাম, ওনার ওখানে কাজ করেছি। এটা কিন্তু উনি কখনো নাটক করতে পারেন না, অভিনয় করতে পারেন না। প্লিজ, আমি কিন্তু একদম একান্ত বাধ্যগত ছাত্রের মতো আপনার বক্তব্যগুলো শুনেছি আমি। উনি কখনোই নাটক করতে পারেন না, অভিনয় করতে পারেন না। উনি খুব বাস্তববাদী এবং সরাসরি কথা বলেন, কাজ করেন। ফলে ওই কোথায় কাঁদতে হবে, কোথায় গ্লিসারিন লাগিয়ে কাঁদতে হবে, আর কোথায় আবেগে কান্না আসবে, এটা জনগণ বিচার করবে, অন্য অনেকের মতো। আমি কারো নাম বলতে চাই না। তো এখন আপনি বলেছেন যে বেগম জিয়ার বাড়িটা আইএসআই এর ঘাঁটি ছিল। আমরা মনে হয় আমরা যখন কথা বলি আমরা কিন্তু আসলে একটা জিনিস ভুলে যাই, যে আমরা যে কথাগুলো বলি পরবর্তীতে বা সরাসরি, এটা কিন্তু জনগণ দেখে। এবং আমরা যদি জনগণকে মগজ শূন্য মনে করি, যে এদের মাথায় কিচ্ছু নাই, আপার চেম্বার খালি, তাহলে কিন্তু মারাত্মক ভুল হবে। এই জন্য যে বেগম জিয়ার বাড়িটা যদি আইএসআই এর ঘাঁটি হয়ে থাকে, আমি আপনার কাছে বিনীত অনুরোধ করব, অন্তত একটা প্রমাণপত্র, একটা পেপার অন্তত আপনি জাতির কাছে উপস্থাপন করবেন যে ওই বাড়িটা আইএসআই এর ঘাঁটি ছিল। যদি থেকে থাকে, আমি মহিউদ্দিন খান মোহন, বেগম জিয়ার সাবেক সহকারী প্রেস সচিব এবং বিএনপির একজন কর্মী হিসাবে, আপনি যদি এটা প্রমাণ করতে পারেন, আমি জাতির কাছে একটা লিফলেট পাঠাবো সারা বাংলাদেশে যে বেগম জিয়াকে তোমরা প্রত্যাখ্যান করো। আর যদি প্রমাণ করতে না পারেন, আপনি কি করবেন সেটা আপনার ব্যাপার। আমরা একেবারে শেষ মুহূর্তে প্রত্যেকের জন্য 1 মিনিট করে, মানে 1 মিনিট 30 সেকেন্ডস আসলে সময় কনক্লুড করবার জন্য আপনি শুরু করেন। আমি জি আপনি যে কথাটা বলেছেন তার প্রত্যুত্তরে বলবো, কোনো কিছু গোয়েন্দারা যখন কোনো কিছু করে থাকে, সেটা কিন্তু কোনো সাক্ষী প্রমাণ নিয়ে রিসিট দিয়ে করে না। আর আপনি যেটা বলেছেন গ্লিসারিন লাগিয়েছে নাকি বেগম জিয়ার মতো কেঁদেছে, সেটা হলো সবচেয়ে আন্তরিকতা আছে কি, সেটা হলো সবচেয়ে বড় প্রশ্ন। আর আপনি যেটা বলেছেন বেগম জিয়াকে বলবেন, বলার কিছু নাই। বিএনপি 2 ধরনের লোক করে, লোভ আর ক্ষোভ। যার অর্থের প্রতি আছে লোভ, আর আওয়ামী লীগের প্রতি যার আছে ক্ষোভ, এরা দুজনেই করে। তো সুতরাং অর্থের প্রতি যাদের লোভ আছে, আপনার কথা শুনবে না। আর আওয়ামী লীগের প্রতি যারা ক্ষোভ আছে, যারা বিএনপি করে, তারাও আপনার কথা শুনবে না। সুতরাং বেগম জিয়া যে আইএস এর নন, সেটা কিন্তু ইউটিউবে চলছে, 7 লক্ষের মতো চলছে, সেটা আজ পর্যন্ত তো আপনারাই তো প্রমাণ করতে পারলেন না। মহিউদ্দিন খান মোহন। জি, আমি আপনার সাথে আর বিতর্কে যেতে চাই না, এটা জনগণ বিচার করবে। শেষ কথা যেটা আমি বলবো, আমরা যত টকশই করি, যত তর্ক বিতর্কই করি, সমস্যার সমাধান কিন্তু আমরা দিতে পারছি না। তো আমরা কথা বলছি, কিন্তু সমস্যার সমাধান করতে হলে সমস্যার গোড়ায় যেতে হবে। কোথা থেকে সমস্যাটার সৃষ্টি হলো? একটা অসুখের চিকিৎসা করতে গেলে আজকাল ডায়াগনোসিস করে ওষুধ দেয় চিকিৎসক। প্রথমে যায় কেন অসুখটা হলো, তা কেন আজকের এই যে জটিল পরিস্থিতি বাংলাদেশে কেন হলো, একটা একতরফা নির্বাচনের মাধ্যমে। শুধু তাই না, একতরফা ভাবে নিজেদের মন মতো একটা সংবিধান তৈরি করে, সেই সংবিধানের আলোকে নির্বাচন করে যে জটিলতার সৃষ্টি করা হয়েছে, এটা একটা বৃহত্তর জাতীয় সংলাপের ঐক্যমত্য সৃষ্টি করা ছাড়া এটা উত্তরণের কোনো উপায় নাই। নুরুল ইসলাম। হ্যাঁ, মোহন ভাই কিন্তু সমস্যা নিয়ে আলোচনা করেছেন। ওনার সাথে আমার দ্বিমত হচ্ছে যে সমস্যার সূত্রপাত উনি বলছেন 5ই নির্বাচন পরবর্তী, আমি বলি না, আমার জাতিসত্তার উপর আঘাতের কারণে সমস্যার সৃষ্টি। আমি বলি 75-এর 15ই আগস্ট বঙ্গবন্ধুকে নির্মমভাবে হত্যাকাণ্ডের মাধ্যমে অগ্রসমান উন্নতির দিকে ধাবমান আমাদের যে ট্রেনটা চলছিল, সেই ট্রেনটাকে ঘুরে দেওয়ার কারণে সমস্যার সৃষ্টি। এই সমস্যার সমাধান একমাত্র করতে হবে। আমি কিন্তু বিএনপিকে এখনো সাম্প্রদায়িক দল হিসেবে দেখি না। সাম্প্রদায়িক শক্তি বিএনপির ঘাড়ের উপর চেপে বিএনপির ঘাট মটকে ধরেছে। কিন্তু আমি এখনো বিশ্বাস করি, আমি যে কথা বলেছিলাম, বাংলাদেশ বর্ন এজ এ সেকুলার কান্ট্রি। বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় তারা থাকবে যারা অসাম্প্রদায়িক চিন্তা চেতনায় বিশ্বাস করে, যারা আলোকিত বাংলাদেশের স্বপ্ন দেখে, যারা উন্নত বাংলা। আর বিরোধী দলও থাকবেন তারা যারা অসাম্প্রদায়িক উন্নত আলোকিত বাংলা স্বপ্ন দেখে। যতক্ষণ পর্যন্ত আপনি যুদ্ধপরাধীদের গাড়িতে ফ্ল্যাগ উড়িয়ে আপনি চাকা ঘুরানোর চেষ্টা করবেন, ততদিন পর্যন্ত বাংলাদেশের এই সমস্যার সমাধান হবে। জি,
আপনার গণতন্ত্রের সবচেয়ে বড় শক্তি হলো জনমতের প্রতি শ্রদ্ধাশীল হওয়া। তো আমাদের দেশে আমি দলীয় সরকার বাদ দিলাম, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যে 4টা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, এই 4টি নির্বাচন পরবর্তী দেখা গিয়েছে যে বিজিত দল বিজয়ী দলের প্রধানকে ধন্যবাদ জানায়নি এবং নির্বাচন যে নিরপেক্ষ হয়েছে এই সত্যটা গ্রহণ করেনি। তো আজকে যে আমাদের যে এই বড় যে দুটি রাজনৈতিক দল, যে একটা দলের যদি নির্বাচনে বিজয় হয়, এটা পৃথিবীর সর্বত্র কিন্তু হলো বিজয়ী দলের প্রধানকে ধন্যবাদ জানানো হয় এবং আগামী সরকার পরিচালনায় সহযোগিতার আশ্বাস দেওয়া হয়। তো যতক্ষণ পর্যন্ত না আমরা এই ধরনের সংকীর্ণ মানসিকতা থেকে আমাদের উত্তরণ ঘটাতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমরা গণতন্ত্রের জন্য উপযুক্ত কিনা এই কথাটি বিবেচনায় নেওয়া প্রয়োজন। দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে তৃতীয়মাত্র সম্পর্কে আপনি লিখতে পারেন ডাকে, ইমেল, এসএমএস এর মাধ্যমে, ইন্টারনেট, আমাদের অফিসিয়াল ওয়েবসাইট অথবা সোশ্যাল নেটওয়ার্কে যেসব পেজ রয়েছে সেসব পেজে আপনাদের মতামত রাখতে পারেন। আর আপনাদের মতামত আমাদের অনুষ্ঠান তৃতীয়মাত্র আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশের মারা দুটোই, বুধবার দুপুর 11:30 এবং শুক্রবার দুপুর 1:05 দেখবার আমন্ত্রণ। মিস্টার ইকতেদার আহমেদ, মিস্টার মহিউদ্দিন খান মোহন, মিস্টার নাসিরুদ্দিন ফেরদৌস এবং মিস্টার সৈয়দুল ইসলাম, অসংখ্য ধন্যবাদ আপনাদের সাহায্যকেই। দর্শক মন্ডলী, যে সংকট এখন চলছে সেই সংকট কি ধরনের সংকট সেটি নিয়েও এই টেবিলে বিতর্ক হয়েছে, অন্যান্য জায়গায় হচ্ছে এবং এই বিতর্ক এই সমাধান কিভাবে হবে সেটি নিয়েও বিতর্ক রয়েছে। তবে অধিকাংশ মানুষই আসলে বলতে পারছেন না যে এর সমাধান কিভাবে হবে। এবং এই টেবিলে বসে গত কয়েকদিনে অনেক জ্ঞানীগুণী মানুষও বলবার চেষ্টা করেছেন যে তারা আসলে জানেন না কবে কখন কিভাবে এর সমাধান হবে। সংকটের উৎস কি সেটি নিয়ে আলোচনা করতে গিয়ে দেখা গেছে যে এখানে 1975 সালকে কেউ সংকটের উৎস বা শুরু সেখান থেকে মনে করেন, কেউ মনে করেন 2014 5ই জানুয়ারি এই সংকটের শুরু, কেউ মনে করেন বাংলাদেশের নেতিবাচক যে রাজনৈতিক সংস্কৃতি, লুটপাটের যে রাজনীতি সেটি এই সংকটের শুরু, কেউ বাংলাদেশের সংবিধান যে অবস্থায় এসে দাঁড়িয়েছে সেটিকে সংকটের মূল জায়গা হিসেবে চিহ্নিত করেন। কাজেই সমাধানের জন্য আলোচনা করতে হবে এবং আলোচনা করতে হবে বিবদমান পক্ষগুলোই নয়, স্টেক হোল্ডার যারা আছেন সবাইকে নিয়ে, এবং দীর্ঘমেয়াদে একটি সংলাপ কিন্তু বাংলাদেশে খুবই জরুরি। কেননা হয়তো আজকে আপাত সমস্যা সমাধানের জন্য একটি সংলাপ হলো, একটি নির্বাচন হলো, এতে করে সংকট যে কাটবে না সেটি কিন্তু এই আলোচনা থেকে স্পষ্ট। কাজেই সেই সংকট দীর্ঘমেয়াদে কাটাবার জন্য অনেক বিষয় নিয়ে আলোচনার প্রয়োজন রয়েছে, অতীত নিয়ে, ভবিষ্যৎ নিয়ে, বর্তমান নিয়ে, এবং আমাদের ইলেকট্রাল প্রসেস কি হবে, ইলেকশন কমিশন কিভাবে শক্তিশালী হবে, নির্বাচন গণতন্ত্রের ভিত্তি হিসেবে যে কাজ করে প্রতিষ্ঠানগুলো, সেই প্রতিষ্ঠানগুলোকে কিভাবে শক্তিশালী করা যাবে, আমাদের সরকার পদ্ধতি নিয়ে আলোচনা করবার অবকাশ রাখে। এইসব বিষয় নিয়ে কিন্তু আলোচনাটা খুবই জরুরি। নইলে অপার সম্ভাবনার এই বাংলাদেশ কিন্তু ধীরে ধীরে মাঝে মধ্যেই থমকে যাবে, আটকে যাবে, কখনো কখনো পেছন দিকে হাঁটবে, যেটি আমরা কেউই চাই না। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।